एक जबरा भी मुसलमान ईमान की हिफाजत के साथ ले गया, बाकी जिंदगी नाफरमानी वाली है। अल्लाह चाहें तो गुनाहों को बख्श दें। টঙ্গীর তুরাক্তির ইজতেমার নানা আনুষ্ঠানিকতা, ইমান আকিদা নিয়ে আলোচনা। কাল সকাল ৯টায় আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জোবায়ের। চীন, ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সাথে দূরত্ব কমাতে উদ্যোগী বিএনপি। সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের নীতিতে মিলছে ইতিবাচক সাড়া। যে যাদের সাথে যে রিলেশনশিপের প্রয়োজন সেই রিলেশনশিপটা আমরা মেনটেন করব। গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে বিশ্লেষকরা। অতিমাত্রায় সংকুচিত না করে ভারসাম্য রক্ষার পরামর্শ। রাষ্ট্র চালাবে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তো আপনি যদি তারে বেশি সিপাই ফেলেন তাইলেও কিন্তু রাষ্ট্র ভালো চলবে না। কাজে এখানেও আপনারা খেয়াল রাখতে হবে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ ফজরের নামাজের পর থেকেই চলছে বয়ান। কাল সকাল ৯টায় আখিরি মোনাজাত করবেন মাওলানা জোবায়ের। ভোর থেকেই বয়ানের দিন প্রতিষ্ঠা এবং ইসলামের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কৌশল আলোচনা হচ্ছে। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানানো হয়। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২ ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপ। এই ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। কাল হবে এই আয়োজনের আখিরি মোনাজাত। ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জুবায়ের পন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা। এই ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাত পন্থীদের ইজতেমা। ইজতেমায় এ পর্যন্ত ৪ জন মুসল্লির মৃত্যু হয়েছে। আসল উদ্দেশ্য হলো আমরা কিভাবে নিজেরা দুনিয়াতেও শান্তি পাইতে পারি, পরকালে নাজাত পাইতে পারি। আল্লাহ এবং রসুলের পথে একই পথে আমরা একসাথে চলতে পারি, এটা আমরা সকলেই কামনা করি। এখান থেকে আলোচনা শোনার পরে আমরা 1 বছর পর্যন্ত সেই ধর্মটা করার জন্য একটা মানুষের মাঝে একটা স্পৃহা সৃষ্টি হয়। টঙ্গীর তুরাক্তিরে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, এখন কি আনুষ্ঠানিকতা চলছে আর কাল আখিরি মোনাজাত কখন শুরু হবে সেই তথ্য কি জানতে পেরেছেন? দেবাশিস, এখনকার যে পর্ব সেই পর্বে হচ্ছে আমি আগেও বলেছি যে এখন থেকে একদম আসরের নামাজের আগ পর্যন্ত মূলত একটি পক্ষ, সেই পক্ষটি হচ্ছে যারা ওলামা আছেন তাদের উদ্দেশ্যে বয়ান হচ্ছে। আরেকটি পক্ষ হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থী যারা, তাদের উদ্দেশ্যে বয়ান হচ্ছে। সেই বয়ানের মাঝে জোহরের নামাজ হবে এবং এর পরপরই আমরা দেখব যে যৌতুকবিহীন বিয়ের আয়োজন হবে এখানে। আর আগামীকাল আখরি মোনাজাত, সেই মোনাজাতটি সকাল ৯টায় শুরু হবে এবং আখরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। এবং সেই মোনাজাতে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা থেকে মুসল্লিরা এসেছেন। এখনও কিন্তু আসার স্রোত আছে, যদিও মূল যে ময়দান, ইজতেমার যে মূল ময়দান, সেই ময়দান কিন্তু কানায় কানায় মুসল্লিদের পদচারণায় বা মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে গেছে। এখন আসলে যারা আসছেন তারা বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিতে হবে। মূল ময়দান পরিপূর্ণ। আর একটু বলি যে এই ইজতেমায় এখন পর্যন্ত ৩ জন মুসল্লি ইজতেমায় মারা গেছেন এবং তাদেরও জানাজা হবে নামাজের পর। এবং সেই সাথে বলি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণভাবেই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জাগ্রত আছে। ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য। চীন, ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সাথে দূরত্ব কমিয়ে আনতে উদ্যোগী হয়েছে বিএনপি। পারস্পরিক সমমর্যাদা ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিতে ইতিবাচক সাড়াও দিচ্ছে গুরুত্বপূর্ণ পড়শিরা। এমন তথ্য নিশ্চিত করে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, কারোর সাথে শত্রুতা নয়, এমন বিদেশ নীতিতেই চলার সিদ্ধান্ত তাদের।
আরিফিন শাকিলের প্রতিবেদন। 2018 সালের বিতর্কিত নির্বাচনের তথ্য খুব বেশি বহির্বিশ্বের কাছে পৌঁছায়নি, বরং দিনে দিনে বন্ধুহীন হয়ে পড়ে বিএনপি। পাশাপাশি চীন, ভারতের মতো পরাশক্তি দেশগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব দৃশ্যমান হয়, যা অব্যাহত ছিল শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত। যদিও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী শাসনের 15 বছরে বিএনপির কূটনীতি ব্যাকফুটে থাকলেও চেষ্টার কমতি ছিল না দলটির। এ সময়ের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কূটনীতিক উইং ভেঙে গঠন করা হয়েছিল ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি। তারেক রহমানকে প্রধান করে গঠিত সেই কমিটির চমক ছিল 18 জন তরুণ নেতা। তাদের তৎপরতায় 7 জানুয়ারির নির্বাচনের আগে পরে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমাদের চাপে ছিল শেখ হাসিনা সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর আলাদা দলে ভাগ হয়ে সেই কমিটির সদস্যরা এখন গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন। এর ধারাবাহিকতায় সম্প্রতি চীন সফর করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। রাষ্ট্রীয় স্বার্থ প্রাধান্য দিয়ে ভারতের সাথে ভঙ্গুর সম্পর্ক জোড়া লাগাতেও কাজ করছে দলটির দায়িত্বপ্রাপ্তরা। স্থায়ী কমিটির বৈঠকেও দলের সিনিয়র নেতারা প্রতিবেশী দেশটির সাথে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন। আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ সকল দেশ এর সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কেউ সাথে শত্রুতা থাকবে না, কেউ আমাদের শত্রুতাও করবে না, এবং তারাও আমাদেরকে নানাভাবে ইতিবাচক আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। বিগত 6 মাসে কূটনৈতিক মহলে বিএনপির গুরুত্ব বেড়েছে। মহাসচিবের সাথে শুধু গুলশান কার্যালয়ে অন্তত 20টি দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। বিএনপির কূটনীতিক উইংয়ে দায়িত্ব পালনকারী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মূলত গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, নির্বাচন পরবর্তী বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা বৈঠকে গুরুত্ব পেয়েছে। তাদের একটা জিনিস বারবার জানতে চায়, নির্বাচন কবে হবে। আর তারা সবাই চায় একটা গণতান্ত্রিক সরকার আসুক, এবং তাদের জন্য কাজ করতে সুবিধা গণতান্ত্রিক সরকারের সাথে বাংলাদেশের জনগণের স্বার্থে যে যাদের সাথে যে রিলেশনশিপের প্রয়োজন সেই রিলেশনশিপটা আমরা মেনটেন করব। দলটির শীর্ষ নেতারা বলছেন, বিদেশ নীতিতে বিএনপি গুরুত্ব দিচ্ছে সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষার উপর। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলা থেকে শুরু হয়েছে আন্তঃধর্মীয় সম্প্রীতি র্যালি। সেখানে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। যাচ্ছি তার কাছে। বিজয়, এই র্যালি থেকে কি বার্তা দিচ্ছেন তারা? মানবজাতি অভিন্ন দেবাশিস, এই প্রতিপাদ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ইন্টার রিলিজিয়াস অ্যান্ড ইন্টারকালচারাল ডায়ালগ এবং বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের উদ্যোগে কিন্তু এই সম্প্রীতি র্যালি আসলে আয়োজন করা হয়েছে। বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উপলক্ষে কিন্তু এই র্যালির আয়োজন করা হয়েছে। দেবাশিস, আমি বলতে চাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধর্মের, আপনারা দেখতেই পাচ্ছেন, ধর্মীয় পোশাক পরে কিন্তু তারা আসলে তাদের ধর্মীয় সম্প্রীতি হাতে হাত রেখে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তারা আসলে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে চান, এবং বর্তমান পরিস্থিতিতে যেভাবে ধর্মীয় সম্প্রীতির অভাব সারা বিশ্বে দেখা যাচ্ছে, সেটির পরিত্রাণের লক্ষ্যেই কিন্তু তারা আসলে এই ধর্মীয় সম্প্রীতির এই র্যালির আয়োজন করেছে। তারা র্যালিটি শুরু করেছে অপরাজয় বাংলা থেকে রাজু ভাস্কর্য হয়ে, তারা প্রদক্ষিণ করে আসলে এই র্যালিটি শেষ করবে সেন্ট্রাল মসজিদের সামনে এসে। তারা কিন্তু এখন র্যালিটি তারা করছে, এবং সব কিছু মিলিয়ে তারা যেমনটি বার্তা দিতে যাচ্ছেন, আসলে তারা বিভিন্ন ধর্মের মানুষের সম্প্রীতির লক্ষ্যে আসলে তারা এই র্যালির আয়োজন করেছে, এবং এটাই আসলে প্রত্যেক ধর্মের মানুষের মাঝখানে যেন তাদের সম্প্রীতি বজায় থাকে, এবং মানুষে বিভেদ তৈরি না হয়, ধর্মের জন্য যেন বিভেদ তৈরি না হয়, সেই প্রতিপাদ্যেই আসলে তারা এই র্যালিটির আয়োজন করেছে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য। প্রধানমন্ত্রী ক্ষমতায় ভারসাম্য আনতে গিয়ে প্রশাসনের নতুন করে ভারসাম্যহীনতা যেন তৈরি না হয় সে বিষয়ে সতর্ক করেছে সংবিধান ও প্রশাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকার প্রধানের ক্ষমতা অতিমাত্রায় সংকুচিত করা হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে রাষ্ট্র পরিচালনায়। তবে বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অতি ক্ষমতা কমানো উচিত বলে মত তাদের। লাভলি বিথি রিপোর্ট।
একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে প্রতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। রাষ্ট্রপতি নিধিরাম সর্দারের ভূমিকা নিয়েও আছে সমালোচনা। ক্ষমতার পট পরিবর্তনের পর প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। ক্ষমতার ভারসাম্য আনতে এরই মধ্যে সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য যে কোনো কাজে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে কাজ করতে হয়। এক্ষেত্রে পরিবর্তনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। তবে রাষ্ট্রের নির্বাহী প্রধান প্রধানমন্ত্রী, তাই ক্ষমতা অতিমাত্রায় সংকুচিত করা হলে রাষ্ট্র পরিচালনায় কি প্রভাব পড়তে পারে, এমন প্রশ্নে মধ্যপন্থা অবলম্বনের পরামর্শ সাবেক সচিব ও আইনজ্ঞদের। রাষ্ট্র চালাবে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তো আপনি যদি তারে বেশি সিপাই ফেলেন তাইলেও কিন্তু রাষ্ট্র ভালো চলবে না। কাজে এখানেও আপনারা খেয়াল রাখতে হবে, কারণ প্রেসিডেন্ট নিয়োগ দিল, এরপরে তো কাজ করা লাগবে উনার। যেমন 3 বাহিনী প্রধানের নিয়োগের ক্ষেত্রে যদি একেবারে প্রধানমন্ত্রীর কোনো ভূমিকাই না থাকে তাইলেও রাষ্ট্র ভালো চলার ক্ষেত্রে কিন্তু আশঙ্কা আছে। রাষ্ট্রপতিকে যদি আপনি ওভার এম্পাওয়ার করে রাখেন, উনি যদি বলেন যে আজকে থেকে আমি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ফর্ম করলাম, কিছু করার নাই ওনার হাতে, তাহলে ওনাকে চেক অ্যান্ড ব্যালেন্স আপনি করবেন কীভাবে? সেই প্রস্তাবনাগুলো, সেই মেকানিজমগুলো থাকার দরকার ছিল, যেটা নেই। এই আশঙ্কাটা তো সব ক্ষেত্রেই থাকবে। যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে তো সংবিধান সংশোধন করার তো আবার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তো থাকবেই। ক্ষমতার ভারসাম্য রক্ষায় বড় চ্যালেঞ্জ আস্থার অভাব। দ্বৈত নেতৃত্বের কারণে প্রশাসনিক জটিলতা ও নীতি নির্ধারণে দীর্ঘসূত্রিতা বেড়ে যেতে পারে, মনে করেন সাবেক সচিব আওয়াল। সরকার যখন প্রথম নির্বাচিত হয়ে আসে তখন কিছুদিন তাদের সদিচ্ছা থাকে, তারা ভালোটা চিন্তা করে, আমি যেটা দেখেছি। কিন্তু এরপরে তারা একটা কোটারির একটা চক্রের খপ্পরে পড়ে। এই চক্রের খপ্পরের মধ্যে আমলারাও থাকে, ব্যবসায়ীরাও থাকে, রাজনৈতিক গ্রুপের একটা লোকও থাকে। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি এইসব প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন, শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের মতো, কারণ শোনারও কিন্তু দরকার আছে। অর্থাৎ শুনে আপনি বিশ্বাস অবিশ্বাস কোনোটা করবেন না। তবে শক্তিশালী গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী নিরঙ্কুশ ক্ষমতা কমানোর পক্ষে একমত তারা। গণতন্ত্রকে সম্মান করে গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নিতে চায় তাইলে অসুবিধা হবে না। কিন্তু যদি মনে করে যে না, ক্ষমতায় গেলে তাল গাছটা আমার, কাগজে কলমে যাই লেখা থাকুক, তাইলে কিছুই হবে না। প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না। কমিশনের এমন সুপারিশকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। বলেন এতে দলীয় অন্তর্কোন্দল বাড়তে পারে। সংসদ নেতা আগে হন, তারপরে সেটাকে পুঁজি করে তিনি প্রধানমন্ত্রী হন, তো এটা সম্ভবত আপনি আলাদা করতে পারবেন না। দলীয় প্রধানটা আলাদা করলে আমি মনে করি এটা ভালো হয়, তাইলে এটা একটা ভারসাম্য হবে। তবে যে পদ্ধতি গ্রহণ করা হোক না কেন, সংবিধানের যথাযথ বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরই এর ভবিষ্যৎ নির্ভর করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কন্ট্রাডিকশন তৈরি হয়ে কোনো রকমের ডেডলক তৈরি না করে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। পারিবারিক কলহের জেরে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় আয়না নূর ইসলাম নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত মায়ের বিরুদ্ধে। দিবাগত রাত 12:30টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শিশুটির মা তাসনিয়া চৌধুরীকে আটক করেছে পুলিশ। তিনি আয়না নূর ইসলাম ও 5 মাসের ছেলে সন্তান সহ থাকতেন দক্ষিণ বনশ্রীর একটি বাসায়। আর ব্যবসায়ী স্বামী আতিকুল ইসলাম থাকেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ। পুলিশ জানায় শুক্রবার রাতে স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে 2 সন্তানের চোখে মুখে আঘাত করে মা তাসনিয়া। এতে গুরুতর আহত হয়ে মারা যায় আয়না। এ ঘটনায় তাসমিয়া চৌধুরীর স্বামী আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি এজাহার দায়ের করেছেন। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। মাদারীপুর সদরে আধিপত্য নিয়ে দুপক্ষে সংঘর্ষে হয়েছে, আহত হয়েছেন অন্তত 5 জন। শুক্রবার রাতে উপজেলার পূর্ব রাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় হাকিম ব্যাপারীর সাথে মিঠু হাওলাদারের দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এরই জেরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ভাঙচুর করা হয় ঘরবাড়ি। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও বিমান দুর্ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় একটি ছোট বিমান। বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পাইলট সহ 6 আরোহী ছিলেন বিমানে। স্থানীয় সময় সন্ধ্যায় একটি শপিং মলের কাছাকাছি ভূপাতিত হয় উড়োযানটি। পতনের পরপরই হয় বিস্ফোরণ। আগুন ধরে যায় পাশের বেশ কয়েকটি বাড়ি এবং গাড়িতে। লেয়ারজেট 55 বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে ফিলাডেলফিয়া থেকে মিজৌরির উদ্দেশ্যে রওনা করে।
4 মাইলেরও কম দূরত্ব পাড়ি দেওয়ার পর বিধ্বস্ত হয় বিমানটি। চলছে উদ্ধার কাজ। দুর্ঘটনার কারণ জানা যায়নি এখনও। মেঘলা আবহাওয়া ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ওয়াশিংটন ডিসিতে বিমান ও হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় এখনও চলছে উদ্ধার কাজ। পোটোম্যাক নদী থেকে এখন পর্যন্ত 41টি মরদেহ পাওয়া গেছে। এদের মধ্যে 28 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। শুক্রবার উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারের ব্ল্যাক বক্স, অর্থাৎ দুর্ঘটনার শিকার 2 উড়োযানের মোট 3টি ব্ল্যাক বক্সই পাওয়া গেছে। হেলিকপ্টারে থাকা 3 সেনার সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দরের কাছাকাছি মাঝ আকাশে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের বিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টারের। 2টো উড়োযানই বিধ্বস্ত হয়ে পড়ে পোটোম্যাক নদীতে। বিমানের 64 আরোহী ও হেলিকপ্টারে থাকা 3 সেনার সবাই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আফ্রিকার দেশ চাঁদ থেকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে নেওয়া হলো ফরাসি সেনাদের। শুক্রবার এক আয়োজনে 70 বছর পর দেশটি থেকে ফরাসি সেনা উপস্থিতির ইতি ঘটেছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট। বলেন, এর মাধ্যমে চাঁদে নতুন ভোরের সূচনা হয়েছে। এ সময় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এর আগে সেনা প্রত্যাহারের জন্য ফ্রান্সকে 31 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় চাঁদ সরকার। আফ্রিকা অঞ্চলে বেশ চাপিয়ে রয়েছে ফ্রান্স। চাঁদ ছাড়াও এরই মধ্যে নাইজার, বুর্কিনা ফাসো ও মালিও দিয়েছে সেনা প্রত্যাহারের নির্দেশ। চলতি বছরের মধ্যে নিজ দেশকে ফরাসি সেনা মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে সেনেগালও।